আজকের গল্পের মূল প্রোটাগনিস্টের জন্ম ছিল 1643-এর দিকে। শৈশবে পিতার মৃত্যু এবং মায়ের দ্বিতীয় বিবাহ এই মিলিয়ে প্রায় অনাথ এই 10 বছরের বালককে গ্রামের ফ্রি গ্রামার স্কুলে ভর্তি করান তার দাদু। তবে বলা বাহুল্য, বছরের শেষে রিপোর্ট কার্ডে এই বালক সম্পর্কে অলস ও অমনোযোগী এই দুটি বিশেষণই সেদিন জলজল করেছিল। কিন্তু সময়ের আবর্তনে গল্পের মোড় নেওয়া শুরু হলো 1660 সালের দিক থেকে, যখন উচ্চশিক্ষা গ্রহণের জন্য কেমব্রিজে ভর্তি হলো আইনের ডিগ্রি সংগ্রহ করতে। কিন্তু ওই যে কথায় বলে না, মানুষ একভাবে আর বিধাতা অট্টহাসি হাসে। এর কয়েকদিনের মধ্যে 1665 সালে হঠাৎ প্লেগের সংক্রমণ বেড়ে গেলে কলেজ ক্যাম্পাস খালি করার নির্দেশ আসে, ফলে এই ছেলেটিও বাড়ি ফিরে যায়। কিন্তু পরবর্তীকালে এই অলস ও অমনোযোগী ছাত্রটিকে পৃথিবী যে নামে চিনেছিল সেটা হলো প্রবাদ প্রতিম স্যার আইজ্যাক নিউটন নামে। একজন অনাথ, একজন একদম মিডিওকার স্টুডেন্ট থেকে ক্লাসিক্যাল মেকানিক্সের জনক হয়ে ওঠার এই যে অভাবনীয় গল্প, এটা না বলে কি করে শুরু করি বলুন আজকের রেস্ট অ্যান্ড মোশনের সেকেন্ড পার্ট, যেখানে স্যার আইজ্যাক নিউটনের 3টি ল নিয়ে আমরা খুবই ডিটেলসে আলোচনা করব। তো চলুন সময় নষ্ট না করে কন্টেন্টের দিকে এগিয়ে যাওয়া যাক। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা সংক্রান্ত সম্ভাব্য প্রশ্ন উত্তর ও তার সঠিক ব্যাখ্যা সহ স্টাডি মেটেরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বংডিমি চ্যানেল, এবং আমাদের চ্যানেল থেকে প্রকাশিত ভিডিও স্টাডি মেটেরিয়াল সম্পর্কে আপডেট থাকার জন্য অবশ্যই বেল বাটনে প্রেস করুন। দেখুন, এই মহাবিশ্বের গতিশীল বস্তুগুলির গতি সম্পর্কে 1687 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তার প্রিন্সিপিয়া গ্রন্থে 3টি সূত্র দিয়েছিলেন বেসিক্যালি, যা থেকে পরবর্তী দিনে ফিজিক্সের কাইনেটিক্স শাখার কিন্তু উৎপন্ন হয়েছিল। তো দেখুন, এই 3টি গতিসূত্রের মধ্যে প্রথমে আমরা আলোচনা করব নিউটনের প্রথম গতিসূত্র সম্পর্কে। প্রথম গতিসূত্রে বলা হয়েছিল, এভরি বডি পারসিস্ট ইন ইটস স্টেট অফ রেস্ট or of uniform motion in a straight line unless the body is compelled to change that state by forces impressed on it। অর্থাৎ বাংলায় বললে, বাইরে থেকে বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখা অবলম্বন করে চলতে থাকবে। দেখুন, নিউটনের প্রথম গতিসূত্র আলোচনা করলে আমরা দেখতে পাই যে স্থির বস্তুর স্বাভাবিক ধর্ম স্থির থাকা এবং গতিশীল বস্তুর স্বাভাবিক ধর্ম হচ্ছে সর্বদা তার গতিকে বজায় রাখা। স্থির বস্তু নিজে থেকে চলতে পারে না এবং গতিশীল বস্তু নিজে থেকে থামতে পারে না। পদার্থের এই নিজস্ব অবস্থার পরিবর্তনের অক্ষমতাই হলো জাড্য, বা যাকে আমরা ইংলিশে ইনার্শিয়া নামে চিনে থাকি। এবং এক্স্যাক্টলি এই কারণেই মনে রাখবেন নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্যের সূত্র বা ল অফ ইনার্শিয়াও বলা হয়ে থাকে। দেখুন, গোদা বাংলা ভাষায় বলতে গেলে পদার্থের যে ধর্মের জন্য স্থির বা গতিশীল অবস্থায় থাকা কোনো বস্তু তার সেই স্থির বা গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে, সেই ধর্মকেই বলা হয় জাড্য ধর্ম। এখন দেখুন, এই জাড্য ধর্ম দুটি ভাগে বিভক্ত, স্থিতিজাড্য বা ইনার্শিয়া অফ রেস্ট এবং গতিজাড্য বা ইনার্শিয়া অফ মোশন। দেখুন, স্থিতিজাড্য তথা ইনার্শিয়া অফ রেস্ট বলতে বোঝানো হয় যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, সেই ধর্মকে বা বস্তুর সেই প্রবণতাকে বলা হয় স্থিতিজাড্য বা ইনার্শিয়া অফ রেস্ট। এবং গতিশীল বস্তুর সমগতিতে সরলরেখা বরাবর গতিশীল অবস্থা বজায় রাখার যে প্রবণতা, একে বলা হয় গতিজাড্য বা ইনার্শিয়া অফ মোশন। তো চলুন স্থিতিজাড্য এবং গতিজাড্য এর কিছু বাস্তব উদাহরণ আমরা দেখে নিই, তাহলে ব্যাপারটা আরো ভালোভাবে ক্লিয়ার হবে আপনাদের কাছে। দেখুন, স্থিতিজাড্যের প্রথম উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন একটি গাড়ি, যেটা আমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছি, হঠাৎ চলতে শুরু করলো। এখন চলা শুরু করার সঙ্গে সঙ্গে কি হবে? সিটে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা যাত্রীটি পিছন দিকে হেলে পড়বে। এই ব্যাপারটি আমরা প্রত্যেক দিনের জীবনে ট্রেনে, বাসে বা মেট্রোতে চলার সময় সবসময় লক্ষ্য করে থাকি, যে যখন ট্রেন বা বাসটি ফার্স্ট টাইম যখন স্টেশন থেকে ছাড়ে তখন আমরা পেছন দিকে হেলে যাই। এর জন্য কিন্তু দায়ী হলো স্থিতিজাড্য বা ইনার্শিয়া অফ রেস্ট। বেসিক্যালি হয় কি, দেখুন, গাড়ি চলতে শুরু করার সঙ্গে সঙ্গে যাত্রীর দেহের নিচের অংশ গাড়ির সংলগ্ন বলে গতিশীল হয়, কিন্তু উপরের অংশ তখনও স্থির অবস্থায় থাকতে চেষ্টা করে এবং অ্যাজ এ রেজাল্ট স্থিতিজাড্যের জন্য অর্থাৎ ইনার্শিয়া অফ রেস্টের জন্য যাত্রী পিছন দিকে অর্থাৎ গাড়ির গতির বিপরীত দিকে হেলে পড়ে। আমরা আমাদের এই অ্যানিমেশনটাতে খুব স্পষ্টভাবে ইনার্শিয়া অফ রেস্টের ফান্ডাটা কিন্তু দেখতে পাচ্ছি। এরপর আরো একটি উদাহরণ চলুন দেখে নেওয়া যাক। দেখুন, আমরা দেখতে পাচ্ছি একটি কাঁচের গ্লাসের উপর একটি পিচবোর্ড রাখা আছে এবং তার উপর একটি বলকে রাখা আছে। এখন অত্যন্ত দ্রুততার সাথে যদি আমরা এই পিচবোর্ডটিকে টেনে সরিয়ে নিই, সঙ্গে সঙ্গে দেখতে পারবো বলটি কিন্তু ছিটকে
বাইরে পড়ে না গিয়ে গ্লাসের মধ্যেই পড়ে গেল। এই ক্ষেত্রেও কিন্তু সেই একইভাবে স্থিতিজাড্য অর্থাৎ ইনার্শিয়া অফ রেস্ট কিন্তু দায়ী। এখন হচ্ছে কি দেখুন, বলটি স্থিতিজাড্যের জন্য একই স্থানে থাকতে চাইছে, কিন্তু পিচবোর্ডটি সরিয়ে নেওয়াতে নিচে কোনো অবলম্বন না থাকায়, কোনো সাপোর্ট না থাকায় বলটি স্থিতিজাড্যের জন্য গ্লাসের মধ্যে পড়ে যাচ্ছে। তো এই গেল স্থিতিজাড্যের দুটি খুব প্রমিনেন্ট উদাহরণ। এছাড়াও আরো অনেক উদাহরণ আছে, সেগুলো আমি সব এখানে বলছি না সময়ের অভাবে। তবুও আরো একটি আমাদের প্রতিদিনের জীবনে দেখতে পাওয়া স্থিতিজাড্যের উদাহরণ হলো, দেখুন লাঠি দিয়ে বাড়ি মেরে কম্বল থেকে যখন ধুলো ঝাড়া হয় কি হয়, এক্ষেত্রে হয় কি কম্বলটি লাঠির আঘাতে গতিশীল হয়, কিন্তু কম্বল যে উলের তৈরি হয় সেই উলের যে রোম হয়, ধূলিকণাগুলো স্থিতিজাড্যের জন্য কম্বলের সেই রোমের আঘাতে লেগে থাকতে চায়, ফলে ধূলিকণাগুলো কোনো অবলম্বন না পায় নিচে পড়ে যায়। এরপর আমরা গতিজাড্যের কিছু বাস্তব উদাহরণ দেখে নেব। দেখুন আমরা প্রত্যেক দিনের অভিজ্ঞতা থেকে দেখেছি, কোনো চলন্ত গাড়ি হঠাৎ করে থামলে বা ব্রেক কষলে সেই গাড়িতে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা আরোহী কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়ে বা হুমড়ি খেয়ে পড়ে। এর জন্য দায়ী হচ্ছে কিন্তু গতিজাড্য অর্থাৎ ইনার্শিয়া অফ মোশন। বেসিক্যালি কি হয় দেখুন, গাড়ি যখন চলমান ছিল তখন গাড়ির সঙ্গে যাত্রীর সম্পূর্ণ দেহ গতিশীল ছিল। এখন গাড়ি থামার সঙ্গে সঙ্গে যাত্রী দেহের নিচের অংশ স্থির অবস্থায় চলে আসছে, কিন্তু গতিজাড্যের জন্য অর্থাৎ ইনার্শিয়া অফ মোশনের জন্য দেহের উপরের অংশ এগিয়ে যেতে চায়, ফলে আরোহী সামনের দিকে ঝুঁকে পড়ে বা হুমড়ি খেয়ে পড়ে। এইবার আমরা স্থিতিজাড্য এবং গতিজাড্যের জন্য গাড়িতে দাঁড়িয়ে থাকা বা বসে থাকা একজন যাত্রীর উপর যে ইম্প্যাক্ট পড়ে সেটা আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে খুব ক্লিয়ারলি বুঝে নেব। দেখুন আমরা ধরে নিচ্ছি একজন বাস যাত্রী বাসে দাঁড়িয়ে আছে। আমরা প্রথমেই যাত্রীটিকে তিনটি ছবিতে ভাগ করছি যখন গাড়িটি স্থির আছে। আমরা দেখতে পাচ্ছি যাত্রীটি কিন্তু ভূমির সাথে একদম পারপেন্ডিকুলার অর্থাৎ লম্বভাবে দাঁড়িয়ে আছে, সামনের দিকে ঝুঁকে বা পেছন দিকে হেলে একদমই নয়, পারফেক্টলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন। এইবার দেখুন বাস গাড়িটি যেই মুহূর্তে স্টার্ট দিল, স্থিতিজাড্যের জন্য অর্থাৎ ইনার্শিয়া অফ রেস্টের জন্য যাত্রীটি গাড়ির গতির বিপরীতে অর্থাৎ যাত্রীর পূর্ববর্তী অবস্থানের সাপেক্ষে পেছন দিকে হেলে পড়ল। ফলস্বরূপ কি হলো দেখুন, ভূমি সাপেক্ষে সে কিন্তু আর পারপেন্ডিকুলারলি দাঁড়িয়ে রইল না, তার এই মুহূর্তে ভূমির সাথে তার দেহ 110 ডিগ্রি অ্যাঙ্গেল করে পেছন দিকে হেলে পড়ল। গাড়ি স্টার্টের ঝাঁকুনিটা কাটিয়ে নেওয়ার পর সে আবার সোজা হয়ে দাঁড়াবে, অর্থাৎ ভূমির সাথে আবার তার দেহের অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। আরে বাবা, সে তো আর কোমর বেঁকিয়ে পুরো রাস্তা চলে যাবে না, তাহলে তো কোমরে স্পন্ডালাইটিস হয়ে যাবে। এরপর ধরুন বাসটি হঠাৎ ব্রেক কষলো, তখন কি হবে? গতিজাড্যের জন্য অর্থাৎ ইনার্শিয়া অফ মোশনের জন্য যাত্রীটি সামনের দিকে ঝুঁকে পড়বে, অর্থাৎ তার দেহ এবং ভূমির মধ্যে তখন কিন্তু অ্যাঙ্গেল আর পারপেন্ডিকুলার অর্থাৎ 90 ডিগ্রি থাকবে না। ধরে নিলাম তখন অ্যাঙ্গেল হবে 75 ডিগ্রি। আশা করছি আপনারা সবাই এই অ্যানিমেশনটা থেকে স্থিতিজাড্য গতিজাড্যের ফান্ডা এতক্ষণে খুব ভালোভাবে বুঝে গেছেন। তো চলুন আরও একটু এগিয়ে যাওয়া যাক। দেখুন নিউটনের প্রথম গতিসূত্র অনুসারে আমরা জানি বল প্রয়োগ না করলে বস্তুর স্থির অবস্থার বা সমগতিতে সরল রেখায় গতিশীল অবস্থার পরিবর্তন করা যায় না। দেখুন এই বল বা ফোর্সই হলো মানব, দানব, পশু, পক্ষী, কীট, পতঙ্গ এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের চালিকা শক্তি। আর এই বলের ডেফিনেশন বা কনসেপ্ট পাওয়া যায় নিউটনের এই প্রথম গতিসূত্র থেকে। এই লাস্ট পয়েন্টটা খুব ভালোভাবে মনে রাখবেন যে নিউটনের কোন গতিসূত্র থেকে আমরা বলের ডেফিনেশন পেয়ে থাকি। বহুবার এই প্রশ্নটা এলডিসির মতো পরীক্ষাগুলোতে বারে বারে আসতে দেখা গেছে। দেখুন বল বা ফোর্সের ডেফিনেশন খানিকটা এইরকম: আ ফোর্স ইজ এনি ইন্টারঅ্যাকশন দ্যাট when unopposed will change the motion of an object. A force can cause an object with mass to change its velocity to accelerate. অর্থাৎ গোদা বাংলায় বলা যায় বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর স্থির অবস্থান বা সমগতিতে সরলরেখা বরাবর গতিশীল অবস্থার পরিবর্তন করা হয় বা পরিবর্তনের চেষ্টা করা হয় তাকেই বলা হয় বল বা ইংলিশে ফোর্স বলা হয়। দেখুন ভূপৃষ্ঠ বা তার কাছাকাছি অবস্থিত কোনো বস্তুর গতি সম্পর্কে আলোচনা ভূপৃষ্ঠকে একটি স্থির নির্দেশতন্ত্র অর্থাৎ রেফারেন্স ফ্রেম হিসাবে ধরে করা হয়। এই রেফারেন্স ফ্রেমকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়: ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম এবং নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। দেখুন এই রেফারেন্স ফ্রেম সম্পর্কে আমি খুব ডিটেলসে আলোচনা করব না, আমরা পরে যখন নিউটন লয়ের অঙ্কের ওপর ভিডিও বানাবো তখন এই ব্যাপারটি নিয়ে ডিটেলসে আলোচনা করব। এখন খালি এইটুকু মনে রাখুন, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে বস্তু স্থির বা সমবেগে গতিশীল থাকে এবং নিউটনের তিনটি গতিসূত্রই কিন্তু এখানে প্রযোজ্য। অপরদিকে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে বস্তু ত্বরণ সহ গতিশীল
অর্থাৎ মোশন উইথ অ্যাক্সিলারেশন কন্ডিশনে থাকে এবং এই ক্ষেত্রে নিউটনের 3টি গতিসূত্রের একটিও প্রযোজ্য নয়। খুব ভালো করে এই দুটো ব্যাপার মনে রাখবেন যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম আর নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের মধ্যে মেন যে ডিফারেন্স। দেখুন, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের উদাহরণস্বরূপ বলা যায় একটি ট্রেনের মেঝেতে একটি গোলককে স্থির অবস্থায় রাখা হলো, কিন্তু ট্রেনটি হঠাৎ সামনের দিকে ত্বরণ সহ গতিশীল হলে দেখা যায় গোলকটি বা বলটিও কিন্তু পিছন দিকে ত্বরণ সহ অর্থাৎ অ্যাক্সিলারেশন নিয়ে গতিশীল হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে বলটির উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ না করা সত্ত্বেও কিন্তু বলটি স্থির থাকলো না, তার মধ্যে গতির সঞ্চার হলো, অর্থাৎ নিউটনের প্রথম লয়ের সাথে টোটালি কন্ট্রাডিক্ট করে গেল। একটা ব্যাপার মনে রাখবেন, এই নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে বাহ্যিক বল না থাকা সত্ত্বেও বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হয়, যেখান থেকে আমরা অলিক বল বা সিউডো ফোর্সের কনসেপ্ট কিন্তু পেয়ে থাকি। এরপর আসছে দ্বিতীয় গতিসূত্র। দেখুন, আমরা দেখলাম যে প্রথম গতিসূত্র থেকে আমরা বলের ডেফিনেশন পেয়েছি। বল বা ফোর্স এক্স্যাক্টলি কিভাবে কোনো বস্তুর উপর তার ইম্প্যাক্ট ফেলে সেই ব্যাপারে আমরা বিস্তারিতভাবে দেখেছি। এবার আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে সেই ফোর্সের ক্যালকুলেশন এবং ডাইরেকশনকে নির্ণয় করব। তার আগে দেখে নেওয়া যাক নিউটনের দ্বিতীয় গতিসূত্রে এক্স্যাক্টলি কি বলা হয়েছে। দেখুন, নিউটনের দ্বিতীয় গতিসূত্রে বলা হয়েছে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি ইজ প্রপোর্শনাল টু দ্য ইমপ্রেসড ফোর্স অ্যান্ড দ্য চেঞ্জ টেক্স প্লেসেস ইন দ্য ডিরেকশন ইন হুইচ দ্য ফোর্স অ্যাক্টস। অর্থাৎ বাংলাতে বললে যেটা দাঁড়ায় সেটা হলো যে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতি এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে। এই যে বললাম না যে বস্তুর ভরবেগের পরিবর্তন হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতি, এটাই কিন্তু মনে রাখবেন নিউটনের দ্বিতীয় গতিসূত্রের সবথেকে ইম্পর্টেন্ট কনক্লুশন। দেখুন, দ্বিতীয় গতিসূত্রতে এই যে ভরবেগ নামক রাশিটির উল্লেখ পেলাম, ফোর্স তথা বলের মেজারমেন্টের আগে এই ভরবেগ রাশিটিকে কিন্তু খুব ভালোভাবে আমাদের বুঝে নিতে হবে। এখন ভরবেগ বোঝার আগে বস্তুর ভর কাকে বলে এটা আমাদেরকে জানতে হবে। দেখুন, বস্তুর ভর বলতে কোনো বস্তু যে পরিমাণ জড় পদার্থ দিয়ে তৈরি হয় সেই জড় পদার্থের পরিমাণকে সেই বস্তুর ভর বা ইংলিশে মাস বলা হয়। দেখুন, পৃথিবী সৃষ্টির আদিকাল থেকে যে কোনো প্রাগৈতিহাসিক প্রাণী, যেমন ধরুন অ্যাম্বপটেরিক্স, ডাইনোসর থেকে শুরু করে আজকের মডার্ন হিউম্যান, বাড়ি ঘর, স্যাটেলাইট কিংবা যে কোনো গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি পদার্থ নয় হাড় মাংসের মতো জড় পদার্থ দিয়ে তৈরি হয়েছে, তা নয়তো বায়ু, অগ্নি, জলের মতো এই পঞ্চভূত দিয়ে তৈরি হয়েছে। অর্থাৎ এই পৃথিবীতে এক্সিস্ট করে এরকম যে কোনো সজীব বা নির্জীব পদার্থরই তার গঠনগত জড় পদার্থের পরিমাণকেই আমরা ভর বা মাস বলে চিনে থাকি। এইবার আমরা ভরবেগের কনসেপ্টটা স্টেপ বাই স্টেপ বুঝে নেব। দেখুন, আমরা ছবিতে 4টি বিভিন্ন আয়তনের গাড়িকে দেখতে পাচ্ছি। এখন আয়তনের দিক থেকে বড় থেকে ছোট হিসেবে সাজালে আমরা প্রথমে পাচ্ছি একটি ট্রাক, তারপর পাচ্ছি একটি 4 হুইলার কার, তারপর পাচ্ছি বাইক এবং সবার শেষে পাচ্ছি সাইকেল। এখন দেখুন, ভরবেগের কনসেপ্ট এইটাই, ভর এবং বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে সৃষ্ট গতির পরিমাণকে বলা হয় ওই বস্তুটির ভরবেগ বা মোমেন্টাম। মনে রাখবেন, এই ভরবেগ কিন্তু একটি ভেক্টর রাশি, অর্থাৎ এর মান তথা ম্যাগনিটিউড এবং অভিমুখ তথা ডিরেকশন দুটোই আছে। দেখুন, আমরা আমাদের ছবিতে দেখতে পাচ্ছি যে ট্রাকের ভর 2722 কেজি অ্যাপ্রক্সিমেট, 4 হুইলার গাড়িটির ভর দেখছি আমরা 1730 কেজি এবং বাইকের ভর দেখাচ্ছে 317 কেজি এবং বাইসাইকেলের ভর দেখাচ্ছে 10 কেজি। এবার ধরে নিন এই 4টি গাড়ি 10 কিলোমিটার পার বেগে চলছে, তাহলে বুঝতে পারছেন ভরবেগ সব থেকে বেশি হবে ট্রাকের, কারণ ট্রাকের ভর সব থেকে বেশি এই 4টি গাড়ির মধ্যে। কিন্তু ভর বেশি হলেই যে ভরবেগ বেড়ে যাবে তা কিন্তু নয়। দেখুন, বিভিন্ন ক্যালিবারের বন্দুকের ক্ষেত্রে যে বুলেট ইউজ করা হয়, যেমন ধরুন .45 বুলেট বা 9mm বুলেট, তার কিন্তু ওজন মাত্র মেরে কেটে হয় 15 গ্রাম থেকে 150 গ্রামের মধ্যে। বাট এটা শুনলে হয়তো আশ্চর্য হবেন যে ফায়ারের পর এই ছোট্ট বুলেটের মোমেন্টাম কিন্তু একটা দশাশয় ট্রাকের মোমেন্টামকেও ছাপিয়ে যায়। কারণ হলো বুলেটের মাস বা ভর খুব কম বলে এর ভেলোসিটি মারাত্মক বেশি হয়, অ্যাপ্রক্সিমেট ধরতে পারেন 1500 ফিট পার সেকেন্ড, যেখানে ট্রাকের ভেলোসিটি মেরে কেটে হবে 50 কিলোমিটার পার আওয়ার। তো বুঝতেই পাচ্ছেন ভরবেগের ক্যালিব্রেশনটা টোটালি বস্তুর ভর এবং বেগের উপর ডিপেন্ডেন্ট।
দেখুন ইকোনমিক্সে যেরকম এক্সপোর্টকে এক্স এবং ইম্পোর্টকে আই দিয়ে ডিনোট করা হয়, সেই রকমই ফিজিক্সে মনে রাখবেন প্রাথমিক বেগকে সবসময় ছোট হাতের ইউ এবং অন্তিম বেগকে সবসময় ছোট হাতের ভি দিয়ে ডিনোট করা হয়। এখন আমরা ধরে নিলাম কোনো একটি এম ভরের বস্তুর প্রাথমিক বেগ ছিল ইউ এবং অন্তিম বেগ ছিল ভি, অর্থাৎ প্রাথমিক ভরবেগ এম ইউ এবং অন্তিম ভরবেগ এম ভি। এখন আমরা ধরে নিলাম টি সময়ের ব্যবধানে প্রাথমিক ভরবেগ এম ইউ থেকে পরিবর্তিত হয়ে এম ভি হয়ে গেছে, অর্থাৎ টি সময়ের ব্যবধানে বস্তুর ভরবেগের পরিবর্তন হার কত হলো, এম ভি মাইনাস এম ইউ। তাহলে ঐকিক নিয়ম অনুসারে একক সময়ের ব্যবধানে, বা আপনারা সহজে বুঝতে পারবেন এই ব্যাপারটা বললে, যে 1 সেকেন্ডের ব্যবধানে ভরবেগের পরিবর্তন হার যথাক্রমে হলো এম ভি মাইনাস এম ইউ বাই টি। টি বেসিক্যালি সময়কে অর্থাৎ টাইমকে ডিনোট করছে। এবার আমরা নমিনেটর এম ভি মাইনাস এম ইউ থেকে এম কে কমন নিয়ে ব্র্যাকেটের বাইরে নিয়ে এলাম। দেখুন এবার আমরা এম কে কমন নেওয়ার পর দেখতে পাচ্ছি হলুদ কালিতে ব্র্যাকেটের মধ্যে ভি মাইনাস ইউ বাই টি পেলাম। যারা আমাদের রেস্ট এন্ড মোশনের প্রথম খণ্ড দেখেছেন তারা অবশ্যই বুঝতে পাচ্ছেন এই ভি মাইনাস ইউ বাই টি অ্যাকচুয়ালি ডিনোট করছে ত্বরণ অর্থাৎ অ্যাক্সিলারেশনকে। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি পি ইকুয়াল টু কে ডট এম এফ, যেখানে কে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এবং পি ইকুয়াল টু কে এম এফ থেকে আমরা বলতে পারি যে পি প্রপোর্শনাল টু এম এফ, যেখানে এম ইকুয়ালস টু মাস এবং এফ ইকুয়ালস টু অ্যাক্সিলারেশন। এখন নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে আমরা জানি যে ভরবেগের পরিবর্তন হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ পি এখানে ডিনোট করছে বস্তুর ভরবেগ পরিবর্তনের হারকে তথা বস্তুর উপর প্রযুক্ত বল তথা ফোর্সকে। সো অ্যাট লাস্ট আমরা বলের তথা ফোর্সের গাণিতিক রূপ পেলাম কি, যে বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। দেখুন বলের ইউনিটগুলো যথাক্রমে হলো সিজিএস পদ্ধতিতে ডাইন, এসআই পদ্ধতিতে নিউটন এবং এফপিএস পদ্ধতিতে পাউন্ডাল। একটা ব্যাপার মনে রাখবেন, 1 নিউটন ইকুয়াল টু হচ্ছে 10⁵ ডাইন। খুব ভালো করে এই ইকুয়েশনটাকে মনে রাখবেন, এইটা পরবর্তীকালে কিন্তু অঙ্ক করার সময় বিভিন্ন কনভার্সনে বারবার ঘুরে ফিরে আসবে। দেখুন নিউটনের গতিসূত্র অনুসারে আমরা দেখলাম এক্ষুনি পি ইকুয়াল টু এম এফ, অর্থাৎ বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। এখানে পি ইকুয়াল টু এম এফ এর এফ ডিনোট করে ত্বরণকে বা অ্যাক্সিলারেশনকে, আর আমরা জানি এই যে ত্বরণ বা অ্যাক্সিলারেশন এফ ইকুয়াল টু হচ্ছে বস্তুর বেগের পরিবর্তন বাই সময়, অর্থাৎ অন্তিম বেগ ভি মাইনাস প্রাথমিক বেগ ইউ বাই সময় টি। এবার ব্র্যাকেট তুলে দিয়ে এম যথাক্রমে ভি ও ইউ এর সাথে যদি গুণ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, এম ভি মাইনাস এম ইউ বাই টি। এরপর আমরা ছোটবেলার বজ্র গুণন পদ্ধতি অ্যাপ্লাই করব। তার ফলে লেফট হ্যান্ড সাইডে আমরা পেলাম পিটি এবং রাইট হ্যান্ড সাইডে আমরা পেলাম এমভি মাইনাস এমইউ, যেটা ব্র্যাকেটের মধ্যে আছে। আর এই রাইট হ্যান্ড সাইডের এমভি মাইনাস এমইউ বস্তুর ভরবেগের পরিবর্তনকে সূচিত করছে, অর্থাৎ আমরা বলতে পারি যে বস্তুর ভরবেগ ইকুয়াল টু বল ইনটু সময়। এখন সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক হলো ডাইন সেকেন্ড, যখন সিজিএস পদ্ধতিতে বলের একক হয় ডাইন। আবার ঠিক সেই একইভাবে এসআই পদ্ধতিতে ভরবেগের একক হলো নিউটন সেকেন্ড, যখন এসআই পদ্ধতিতে বলের একক হয় নিউটন। এবং এফপিএস পদ্ধতিতে ভরবেগের একক পাউন্ডাল সেকেন্ড, যখন এফপিএস পদ্ধতিতে বলের একক কত হয়, পাউন্ডাল। দেখুন নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি শুধুমাত্র বলের মান নয়, বলের দিককেও নির্দেশ করে। এই সূত্র অনুসারে প্রযুক্ত বলের দিক ইকুয়ালস টু ভরবেগ পরিবর্তনের দিক, ভরবেগ পরিবর্তনের দিক ইকুয়ালস টু বেগ পরিবর্তনের দিক, বেগ পরিবর্তনের দিক ইকুয়ালস টু ত্বরণের দিক। দেখুন যেহেতু ভরবেগ রাশিটির মধ্যে ভর হচ্ছে একটি স্কেলার রাশি এবং বেগ হচ্ছে একটি ভেক্টর রাশি, সেই জন্যই বলা হয়েছে যে ভরবেগের পরিবর্তনের দিক মানেই হলো অ্যাকচুয়ালি বেগের দিক, কারণ ভর তো স্কেলার রাশি, তার মানে কি এর খালি ম্যাগনিটিউড আছে বাট কোনো ডিরেকশন নেই। দেখুন এই স্কেলার এবং ভেক্টর রাশি সম্পর্কে আমাদের রেস্ট অ্যান্ড মোশনের প্রথম খণ্ডে খুবই ডিটেলে আলোচনা করা আছে, তাই আমি আগেই বলেছিলাম যে নিউটনের গতিসূত্র বোঝার আগে রেস্ট অ্যান্ড মোশনের কিন্তু প্রথম খণ্ড আপনাদের অবশ্যই দেখতে হবে। তো আমরা এইভাবে নিউটনের গতিসূত্র থেকে বস্তুর উপর প্রযুক্ত বলের মান এবং ওই প্রযুক্ত বলের দিক তথা ডিরেকশনের নির্দেশ পেয়ে থাকি। দেখুন নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিন্তু আবার আমরা প্রথম গতিসূত্রকেও প্রমাণ করতে পারি। আমরা জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে পি ইকুয়াল টু এম এফ, অর্থাৎ বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। এখন আমরা জানি ত্বরণ এফ ইকুয়াল টু বেগের পরিবর্তন হার, অর্থাৎ অন্তিম বেগ ভি মাইনাস প্রাথমিক বেগ ইউ বাই টি অর্থাৎ সময়। তো এবার আমরা বজ্র গুণন করে পেলাম
পিটি ইকুয়ালস টু ব্র্যাকেটের মধ্যে এমভি মাইনাস এমইউ। এবার ধরে নেওয়া হলো যে ফোর্স পি ইকুয়াল টু 0, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে আসছে কি 0.t ইকুয়াল টু এমভি মাইনাস এমইউ, অর্থাৎ 0 ইকুয়াল টু এমভি মাইনাস এমইউ। এবার আমরা এম কে কমন নিলে 0 ইকুয়াল টু এম ব্র্যাকেট অফ ভি মাইনাস ইউ পেয়ে গেলাম। এবার দেখুন এম ব্র্যাকেট অফ ভি মাইনাস ইউ এর এম তথা মাস বা বস্তুর ভর কখনোই শূন্য হতে পারে না, কারণ দেখুন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এক্সিস্ট করছে এরকম যে কোনো বস্তুই মিনিমাম কিছু পরিমাণ জড় পদার্থ দিয়ে তারা অবশ্যই তৈরি হয়েছে, এবং আমরা জানি যে জড় পদার্থের পরিমাণই হচ্ছে বস্তুর ভর। অর্থাৎ এম যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে ভি মাইনাস ইউ ইকুয়াল টু 0 হবে অনলি দুটি পসিবিলিটি থাকলে। ফার্স্ট পসিবিলিটি হলো যদি ভি ইকুয়াল টু ইউ হয়, অর্থাৎ ধরে নিলাম ভি এবং ইউ এর দুজনেরই মান হলো 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে কি হচ্ছে ভি মাইনাস ইউ ইকুয়াল টু 10 মাইনাস 10 অর্থাৎ 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হলে বস্তুর বেগের পরিবর্তন হয় না, বস্তু সমবেগে চলতে থাকে, যা নিউটনের প্রথম গতিসূত্রে বলা হয়েছে। এবং দ্বিতীয় পসিবিলিটি হচ্ছে যদি ভি এবং ইউ এর দুজনেরই মান যদি 0 হয়, অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। দেখুন আমরা দেখতে পেলাম যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটির মধ্যে প্রথম গতিসূত্রটি নিহিত রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তাহলে প্রথম গতিসূত্রটি নিউটন আলাদাভাবে কেন উল্লেখ করেছিলেন? দেখুন বেসিক্যালি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম এবং নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের কনসেপ্টের জন্যই মনে রাখবেন নিউটনের কিন্তু প্রথম গতিসূত্রটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এইবার দেখুন আমরা ভরবেগ প্রসঙ্গে বলেছিলাম যে বস্তুর ভর এবং বস্তুর ভার বা ওজন টোটালি ডিফারেন্ট, তখন এই ব্যাপারটা নিয়ে খুব বেশি আমি ঘাঁটাইনি। দেখুন বাস্তবে কোনো বস্তুর ওজন বা ভার বা ওয়েট বলতে পৃথিবীর যে বল দ্বারা কোনো বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বা ভার বা ইংলিশে ওয়েট বলা হয়, এবং পৃথিবীর এই আকর্ষণকে বলে অভিকর্ষ বল। এবং এই বলের জন্য কোনো বস্তুর মধ্যে যে ত্বরণ, যে অ্যাক্সিলারেশন সৃষ্টি হয় তাকে বলা হয় অভিকর্ষজ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যাকে ছোট হাতের জি দ্বারা ডিনোট করা হয়। মনে রাখবেন এই অভিকর্ষজ ত্বরণ সর্বদা নিম্নমুখী হয়ে থাকে। বস্তুর ওজন তথা ডাব্লিউ এর গাণিতিক রূপ হলো ডাব্লিউ ইকুয়াল টু এম জি, যেখানে এম ডিনোট করে মাসকে এবং জি ডিনোট করে অভিকর্ষজ ত্বরণকে অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনকে। এখন ভূপৃষ্ঠে অবস্থিত ভিন্ন ভিন্ন স্থানে ভূপৃষ্ঠ থেকে ভিন্ন ভিন্ন উচ্চতায় এই যে জি এর মান অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মান বিভিন্ন হওয়ায় একই বস্তুর ওজন বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হতে পারে। এই নিয়ে আমরা পরবর্তীকালে মহাকর্ষ যখন গ্র্যাভিটেশনের উপর ভিডিও বানাবো সেখানে আমরা খুবই বিস্তারিতভাবে আলোচনা করব। আপাতত মনে রাখুন যে এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন তথা জি এর মান সিজিএস পদ্ধতিতে হচ্ছে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এসআই পদ্ধতিতে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এফপিএস পদ্ধতিতে হচ্ছে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এবার দেখুন বস্তুর ওজন তথা ওয়েটের সিজিএস পদ্ধতিতে ভ্যালু হচ্ছে 981 ডাইন, এসআই পদ্ধতিতে ভ্যালু হচ্ছে 9.8 নিউটন এবং এফপিএস পদ্ধতিতে ভ্যালু হচ্ছে 32 পাউন্ডাল। এবার আমরা ইম্পালস অফ ফোর্স এবং ইম্পালসিভ ফোর্স নিয়ে আলোচনা করব। দেখুন ইম্পালস অফ ফোর্সকে বাংলায় বলা হয় বলের ঘাত। এখন কোনো বস্তুর উপর কিছু সময় ধরে একটি স্থির মানের বল যদি ক্রিয়া করে ওই বলের মান এবং যতক্ষণ বস্তুটির উপর ওই বল ক্রিয়া করছে তার গুণফলকে বলা হয় সেই বলটির ঘাত, অর্থাৎ বলের ঘাত তথা ইম্পালস অফ ফোর্স ইকুয়াল টু বলের মান পি ইনটু বলের ক্রিয়াকালের সময় তথা টি। এখন দেখুন এই ইম্পালস অফ ফোর্সের এককগুলি হলো সিজিএস পদ্ধতিতে ডাইন সেকেন্ড, এসআই পদ্ধতিতে নিউটন সেকেন্ড এবং এফপিএস পদ্ধতিতে পাউন্ডাল সেকেন্ড। এবার আমরা দেখে নেব ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স কাকে বলা হয়। দেখুন কোনো বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে কোনো বস্তুর উপর ক্রিয়া করলে সেই বলকে বলা হয় ঘাত বল বা ইংলিশে বলা হয় ইম্পালসিভ ফোর্স। এর উদাহরণস্বরূপ বলা যায় দেখুন একটি পেরেকে যখন একটি হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তখন প্রযুক্ত বল খুব বেশি হলেও
তা খুবই ক্ষণস্থায়ী হয়। সুতরাং হাতুড়ি দিয়ে পেরেক পোঁতার সময় হাতুড়ি দ্বারা প্রযুক্ত বল হচ্ছে ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স। অথবা আরো একটি উদাহরণ হলো ফুটবলে কিক করার সময় পা দিয়ে ফুটবলটিকে খুব জোরে আঘাত করা হয়, কিন্তু আমাদের পা ফুটবলের সঙ্গে সংস্পর্শে থাকে খুবই অল্প সময়ের জন্য। এক্ষেত্রে আমাদের পা ইম্পালসিভ ফোর্স ফুটবলের উপর প্রযুক্ত করে। ধরুন আপনি একটি ফুটবলে কিক মারার সময় ফুটবলটির উপর আপনার পায়ের মাধ্যমে 10 নিউটন ইম্পালস ফোর্স অ্যাপ্লাই করলেন মাত্র 4 সেকেন্ডের জন্য। অর্থাৎ বলের ঘাত ইম্পালস অফ ফোর্স কত হবে? 10 নিউটন ইন্টু 4 সেকেন্ড, অর্থাৎ 40 নিউটন সেকেন্ড। এইবার আমরা আলোচনা করব নিউটনের তৃতীয় গতিসূত্র নিয়ে। দেখুন, মহাভারতে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে মানুষের আজকের নির্ণয় কালকের প্রাপ্তিকে নির্ণীত করে, যেখান থেকেই পরবর্তীকালে পৌরাণিক পুঁথি অনুসারে কর্মফলের মতো ব্রহ্ম সত্যের কনসেপ্ট তৈরি হয়েছিল। এক্স্যাক্টলি মাইথোলজি অনুসারে বলা যায় নির্ণয় ও প্রাপ্তির এই যে উবাচ, এই উবাচের বৈজ্ঞানিক ডেফিনেশনই হলো আজকের দিনে নিউটনের তৃতীয় গতিসূত্র, যেখানে বলা হয়েছে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আপনি যেরকম কর্ম করবেন তার কর্মফলও কিন্তু সেই রকমই হবে। দেখুন, আমরা যেভাবে হেঁটে যাই তখন কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র বিশাল বড় একটা রোল প্লে করে থাকে। দেখুন, আমরা ছবি অনুসারে দেখতে পাচ্ছি মেয়েটি যখন রাস্তা দিয়ে হাঁটছে তখন তার পা রাস্তাটির উপর পি বল প্রয়োগ করছে, সঙ্গে সঙ্গে তৃতীয় গতিসূত্র অনুসারে রাস্তাটিও কিন্তু মেয়েটির উপর আর প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে। দেখুন, এইবার মেয়েটিকে পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানছে অভিকর্ষ বল দ্বারা। অর্থাৎ মেয়েটির যে ওজন বা ভার বা ওয়েট সেটা নিচের দিকে তথা ডাউনওয়ার্ড পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করছে, এবং সাথে সাথে মেয়েটির ওয়েটের প্রতিক্রিয়া বল পৃথিবীর কেন্দ্রের অপোজিট বরাবর অর্থাৎ উপর দিক বরাবর ক্রিয়া করছে। এবার যদি ধরে নেওয়া হয় যে পি বলের প্রতিক্রিয়া বল আর, এই বলটি অনুভূমিকের সাথে আলফা কোণ তৈরি করছে, তাহলে দেখুন দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি আর সাইন আলফা এই উলম্ব উপাংশটি ওয়েটের এক্স্যাক্টলি অপোজিটে আপওয়ার্ড বরাবর প্রতিক্রিয়া বল হিসেবে কিন্তু কাজ করছে, এবং অনুভূমিক উপাংশ আর কস আলফা এই বলটির জন্যই মেয়েটি কিন্তু সামনের দিকে গতি সৃষ্টি হচ্ছে, এবং যার ফলস্বরূপ মেয়েটি সামনের দিকে এগিয়ে যেতে পারছে। এই একই ঘটনা কামান থেকে গোলা ছোড়ার সময় আমরা দেখতে পাই। কামান থেকে গোলা ছুড়লে কি হয়, গোলাটি প্রচন্ড বেগে সামনের দিকে ছুটে যায়, এবং কামানটি যদি গোলাটির উপর এফ বল প্রয়োগ করে থাকে তাহলে গোলাটিও কামানের ওপর সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল এফ প্রয়োগ করে থাকে, এবং এই প্রতিক্রিয়া বলের ফলস্বরূপই মনে রাখবেন কামানটি কিন্তু পিছন দিকে সরে যায়। এই একই ঘটনা পাখি যখন আকাশে ওড়ে তখন হয়ে থাকে। পাখি ডানার মাধ্যমে বায়ুর উপর যে পরিমাণ ডাউনওয়ার্ড বল প্রয়োগ করে, বায়ুও কিন্তু তার ডানার ওপর সমান ও বিপরীতমুখী আপওয়ার্ড বল প্রয়োগ করে, যার ফলস্বরূপ পাখি আকাশে উঠতে পারে। এই কারণেই মনে রাখবেন পাখি কিন্তু কখনো বায়ুশূন্য জায়গাতে উঠতে পারে না। নিউটনের তৃতীয় গতিসূত্রের আরও একটি বাস্তব উদাহরণ দেখুন। যদি কখনো মেলাতে গিয়ে বন্দুক দিয়ে বেলুন ফাটানোর অভিজ্ঞতা থেকে থাকে, যদি না থেকে থাকে তাহলে একবার করে নেবেন, ভীষণ মজা লাগে। দেখুন, বন্দুক থেকে ফায়ার করার সঙ্গে সঙ্গে আমাদের কাঁধের উপর একটা বেশ জোরালো ঝাঁকুনি আসে, যার ফলে আমরা পেছন দিকে কিছুটা সরে যাই। এই ঘটনাটিও কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে ক্রিয়া এবং প্রতিক্রিয়ার জন্যই হয়ে থাকে, এবং বন্দুকের এই পিছিয়ে আসার ঘটনাকে বলা হয় বন্দুকের প্রতিক্ষেপ বা বন্দুকের রিকয়েল। দেখুন, আপনি যেই মুহূর্তে বন্দুকের ট্রিগার টিপবেন সেই মুহূর্তে বন্দুক তার মধ্যে থাকা বুলেটের ওপর সামনের দিকে একটা বিপুল আয়তনের ফোর্সকে প্রজেক্ট করবে। অ্যাজ এ রেজাল্ট নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে বুলেটটিও কিন্তু বন্দুকের ওপর সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল পিছন দিক বরাবর প্রজেক্ট করবে। অর্থাৎ বুলেট ভেলোসিটির এক্স্যাক্ট অপোজিট ডাইরেকশনে বন্দুকের এই প্রতিক্ষেপ অথবা যাকে আমরা রিকয়েল নামে চিনে থাকি তা কিন্তু কার্যকর হয়ে থাকে। দেখুন, এক্ষেত্রে একটা ব্যাপার ভালো করে বুঝে নিন যে ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনোই একই সাথে একই বস্তুর উপর প্রযুক্ত হতে পারে না, তারা সবসময় ডিফারেন্ট বডির উপর কাজ করে থাকে। এর একটি সাধারণ উদাহরণ হচ্ছে, ধরুন
কোনো একটি স্থির গাড়ির মধ্যে আপনি বসে বা দাঁড়িয়ে গাড়িটিকে সামনের দিকে ঠেলছেন, সেক্ষেত্রে কি গাড়িটি সামনের দিকে এগিয়ে যাবে? কখনোই নয়। এর কারণ হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই বস্তুর উপর কাজ করছে। কিন্তু আপনি যেই মুহূর্তে গাড়ি থেকে বেরিয়ে গাড়িটিকে পিছন দিক থেকে ঠেলতে শুরু করবেন, দেখবেন গাড়িটি কিন্তু এগোতে শুরু করছে। অর্থাৎ আপনি যখন গাড়িটির মধ্যে বসে গাড়িটিকে ঠেলছিলেন, তখন গাড়ি এবং আপনার দেহ একটা মাত্র সিস্টেম বা বডি হিসাবে ডিফাইন হচ্ছিল। সেই জন্যই নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে একই বডির উপর অ্যাকশন ও রিঅ্যাকশন কাজ করছিল না। কিন্তু আপনি যখন গাড়ির বাইরে বেরিয়ে গাড়িটিকে ঠেলছেন, তখন আপনার শরীর এবং গাড়িটি দুটি আলাদা আলাদা ডিসক্রিট সিস্টেম হিসেবে ডিফাইন্ড হচ্ছে। একই বস্তুর ক্ষেত্রে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুজন দুজনকে নিউট্রালাইজ করে দেয়, কিন্তু ডিসক্রিট বডির ক্ষেত্রে অ্যাকশন এবং রিঅ্যাকশন কখনোই দুজন দুজনকে নিউট্রালাইজ করতে পারে না, কারণ তারা একই সিস্টেমে কাজ করছে না, তারা ডিসক্রিট সিস্টেমে কাজ করছে। ব্যাপারটা একটা অ্যানিমেশন দিয়ে বুঝে নিন, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। উদাহরণস্বরূপ একটি ক্রিকেট বলকেই কনসিডার করুন, যেটা আমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছি। এই বলটির মধ্যে ট্রিলিয়ন অফ ইনার অ্যাটমিক ফোর্স কাজ করছে, বাট বলটি কিন্তু গতিশীল হচ্ছে না যতক্ষণ না বাইরে থেকে নিউটনের প্রথম গতিসূত্র অনুসারে এক্সটার্নাল ফোর্স এই সিস্টেমের উপর প্রযুক্ত করা হচ্ছে, অর্থাৎ ব্যাট দিয়ে বলটিকে আঘাত করা হচ্ছে। এক্স্যাক্টলি একই ঘটনা ঘটে যখন কোনো ব্যক্তি গাড়ির মধ্যে বসে সেই গাড়িটিকে ঠেলতে থাকে, কারণ গাড়িটি এবং মানুষটি দুজনে মিলে একটা সিস্টেম তৈরি হয়, যে সিস্টেমে বেসিক্যালি বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্সই প্রযুক্ত হয় না। কিন্তু যেই মুহূর্তে ব্যক্তিটি বাইরে বেরিয়ে গিয়ে গাড়িটিকে ঠেলবে, সেই মুহূর্তে গাড়িটি একটি ডিসক্রিট সিস্টেম হবে এবং বাইরে থাকা মানুষটি অপর একটি ডিসক্রিট সিস্টেম হিসেবে এক্সটার্নাল ফোর্স এই গাড়িটির উপর প্রয়োগ করবে এবং যার ফলে গাড়িটি এগিয়ে যাবে। এই একই জিনিস দেখা যায় আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে থাকি, তখন দেখুন আমাদের পা মাটির ওপর যে বল প্রয়োগ করে ক্রিয়া করছে, মাটিও কিন্তু আমাদের পায়ের ওপর ঠিক তার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া প্রয়োগ করছে। আবার পাখি ওড়ার সময় বায়ুর উপর প্রেসার দিয়ে ডানা ঝাপটে ক্রিয়া করছে, আবার বায়ুও এই পাখির ডানার উপর সমান এবং বিপরীত মুখে প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সবসময় দুটি আলাদা আলাদা ডিসক্রিট সিস্টেম বা ডিসক্রিট বডির উপরই সবসময় কাজ করে থাকে। নিউটনের তৃতীয় গতিসূত্র সম্পর্কে আরো একটি কনক্লুশন খুব ভালোভাবে বুঝে রাখুন, যে ফোর্সেস অলওয়েজ অ্যাক্ট ইন পেয়ার্স। এখন এই ফোর্সেস অলওয়েজ অ্যাক্ট ইন পেয়ার্স ব্যাপারটা কি, সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমরা ছবিতে ধরে নিচ্ছি যে একটি এম ভরের বস্তুকে ভূপৃষ্ঠের উপর রাখা হলো। এখন বস্তুটির ওয়েট বা ভার নিচের দিকে ক্রিয়া করবে এবং নিউটনের থার্ড রুল অনুসারে আমরা ভূপৃষ্ঠ থেকে উপর দিকে, অর্থাৎ বস্তুটির ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়েটের প্রতিক্রিয়া বল হিসাবে নর্মাল ফোর্স এন কে ওয়েটের রিয়াকশন ফোর্স হিসেবে কল্পনা করে নিচ্ছি। এইবার দেখুন, একটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি, সেটা হলো এই যে ডাব্লিউ তথা ওয়েট এবং নর্মাল ফোর্স এন, এই দুটি ফোর্স কি আদেও পেয়ার্স, অথবা এই যে নর্মাল ফোর্স সেটা কি আদেও ওয়েটের রিয়াকশন ফোর্স? কারণ আমরা প্রথমেই বলেছি যে ফোর্স অলওয়েজ অ্যাক্ট ইন পেয়ার। এখন আমাদের ছবিটি একবার দেখে এটাই মনে হবে যে হ্যাঁ, ওয়েট নিচের দিকে কাজ করছে এবং নর্মাল ফোর্স এন উপর দিকে কাজ করছে, অর্থাৎ নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে এই দুটি ফোর্স পেয়ার হিসাবে কাজ করছে। কিন্তু দেখুন, ফোর্স অ্যাক্ট ইন পেয়ার্স এই কথাটির গোদা বাংলা ভাষায় মানে হলো, যদি কোনো সিস্টেমে আমরা ধরে নিই এক্স নামের একটি ফোর্স উপস্থিত, তাহলে অবশ্যই সেখানে ওয়াই নামের অপর একটি ফোর্সকেও উপস্থিত থাকতেই হবে। অর্থাৎ দুটো ফোর্স একই সাথে খুব ভালো দুই বন্ধু জয় এবং বীরুর মতো অবস্থান করবে। কিন্তু আমাদের এই ছবিতে ডাব্লিউ এবং এন কিন্তু পেয়ার ফোর্স নয়। কারণ হলো, ধরুন আমরা একটি কপিকল দিয়ে এই যে বস্তুটিকে দেখতে পাচ্ছেন এম ভরের, তার সাথে একটি দড়ি যুক্ত করে দিলাম এবং বস্তুটিকে টেনে উপর দিকে তুলে নিলাম। আমরা ইনস্ট্যান্টলি দেখতে পারবো যে বস্তুটির ডাব্লিউ অর্থাৎ ওয়েট থাকলেও নর্মাল ফোর্স এন কিন্তু গায়েব হয়ে যাচ্ছে এবং কপিকলের জন্য সেখানে টেনশন ফোর্স হাজির হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনাদের মনে হতে পারে তাহলে হয়তো ডাব্লিউ তথা ওয়েট টেনশন ফোর্সের সাথে পেয়ারিং করছে, বাট এটা মনে রাখবেন সবসময় সমধর্মী দুটি ফোর্সের সমন্বয়ে ফোর্স পেয়ার কিন্তু সংগঠিত হয়, অর্থাৎ ফোর্স পেয়ার আর সিমিলার নেচার অফ ফোর্সেস। ভালো করে এই কথাটা মনে রাখুন, ফোর্স পেয়ার্স আর সিমিলার নেচার অফ ফোর্সেস। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, আপনি একটি বলকে দেওয়ালে ছুঁড়ে মারলেন, সঙ্গে সঙ্গে হবে কি বলটি দেওয়ালের উপর অ্যাকশন ফোর্স প্রজেক্ট করছে এবং সাবসিকুয়েন্টলি দেওয়ালটিও বলটির
বস্তুটির উপর বিপরীতমুখী রিয়াকশন বল প্রজেক্ট করছে। অ্যাজ এ রেজাল্ট বলটি বাউন্স খেয়ে দেওয়াল থেকে আপনার দিকে ফিরে আসবে। বা ধরুন স্পেস শাটলের ক্ষেত্রে স্পেস শাটলের যে ইঞ্জিন থাকে সেই ইঞ্জিন থেকে প্রচন্ড স্পিডে গ্যাস বেরোয়, যার রিয়াকশন ফোর্স স্বরূপ স্পেস শাটলটি সামনের দিকে এগিয়ে যায়। এই রকমই সমধর্মী ফোর্স নিয়ে সর্বদা ফোর্স পেয়ার তৈরি হয়। তাহলে আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এই যে ডাব্লিউ বা ভার, এর প্রতিক্রিয়া বল নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে কে? বা এই যে নর্মাল ফোর্স, এরই বা প্রতিক্রিয়া বল, বা যেহেতু আমরা আগেই জেনেছি যে ফোর্স অ্যাক্টিং পেয়ার্স, তাহলে এদের নিজস্ব পেয়ার্সের অন্য আর একজন পার্টনারকে। এইবার যদি আপনি একটু ব্রড সেন্সে বিচার করেন তাহলে বুঝতে পারবেন, এই যে এম ভরের বস্তুটি, এটি এই পৃথিবীর কোনো একটা স্থানে অবস্থান করে আছে এবং এই বস্তুটিকে পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা নিজের দিকে টানছে, যার ফলস্বরূপ বস্তুটি নিচের দিকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের অভিমুখে ওয়েট তথা ডাব্লিউ ক্রিয়া করছে। কিন্তু আমরা তো এটাও জানি যে পৃথিবী যেরকম তার উপর অবস্থিত যে কোনো বস্তুকে নিজের দিকে টানে, সেরকম যে কোনো বস্তুও পৃথিবীকে নিজের দিকে টানে। কিন্তু প্রবলেমটা হলো আমাদের ওজন পৃথিবীর টোটাল ওজনের থেকে অনেক কম, প্রায় নেগলিজিবল। সেই জন্যই বলা যায় যে পৃথিবীর দিকে আমরা এগিয়ে যাই কিন্তু পৃথিবী আমাদের দিকে এগিয়ে আসে না। তো এখান থেকে আশা করি বুঝতে পারছেন যে এম ভরের বস্তুটির ওয়েট তথা ডাব্লিউ এর প্রতিক্রিয়া বল হচ্ছে বস্তুটিও পৃথিবীকে যে সমান এবং বিপরীতমুখী বল দ্বারা নিজের দিকে আকর্ষণ করছে, অর্থাৎ আমাদের ছবি অনুসারে সেটা হলো ডাব্লিউ প্রাইম। এইবার তাহলে প্রশ্ন হলো, এই যে নর্মাল ফোর্স, এর তাহলে পেয়ার কে? দেখুন, প্রথমে আমাদেরকে বুঝতে হবে নর্মাল ফোর্স জিনিসটা কি। দেখুন, নর্মাল ফোর্স হলো এক প্রকারের সাপোর্ট ফোর্স, যেটা তৈরি হয় যখন কোনো অবজেক্ট অন্য আরো একটি অবজেক্টের কন্ট্যাক্টে আসে। এই ফোর্স সর্বদা সারফেসের পারপেন্ডিকুলার কাজ করে, সেই জন্য একে বলা হয় নর্মাল ফোর্স। দেখুন, যে কোনো বস্তুর টেন্ডেন্সি হচ্ছে গোয়িং ডাউনওয়ার্ড, অর্থাৎ নিচের দিকে যেতে চাওয়া, আর সেজন্যই ঠিক সেই ডাউনওয়ার্ড প্রপাগেশনের বিপরীতে অর্থাৎ উপর দিক বরাবর তৈরি হচ্ছে এই নর্মাল ফোর্স। অর্থাৎ নর্মাল ফোর্স অবশ্যই রিয়াকশন ফোর্স, বাট সেটা কিন্তু ওয়েট তথা গ্র্যাভিটেশনাল ফোর্সের রিয়াকশন ফোর্স নয়, বরং সেটা হলো বস্তুর ডাউনওয়ার্ড প্রপাগেশন বা টেন্ডেন্সিকে আটকে দেয়। অর্থাৎ দ্য নর্মাল ফোর্স ইজ দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য সারফেস অন দ্য অবজেক্ট হুইচ কিপস দ্য অবজেক্ট ফ্রম ফলিং থ্রু দ্য সারফেস। আমরা যখন ফ্রিকশন সম্পর্কে পড়ব তখন এই কন্ট্যাক্ট ফোর্স সম্পর্কে খুবই ডিটেলসে আলোচনা করব। এবং এরপরেই চলে আসছি আমরা আজকের ভিডিওর সবথেকে লাস্ট টপিক। দেখুন, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই বস্তুটির উপর বাহ্যিক বল প্রযুক্ত না হলে তার ভরবেগের পরিবর্তন শূন্য হয়, অর্থাৎ ভরবেগ অপরিবর্তিত থাকে, যেখান থেকে পরবর্তীকালে তৈরি হয়েছে ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, অর্থাৎ রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। দেখুন, এই ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম অর্থাৎ রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রে বলা হয়েছে, ফর অ্যান অবজেক্ট অর সিস্টেম অফ অবজেক্টস দ্য টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম ইজ অলওয়েজ কনজার্ভড ইফ নো এক্সটার্নাল ফোর্স অ্যাক্ট অন দেম। অর্থাৎ আপনার কোনো বস্তুর প্রথম ভরবেগ যদি হয় m1u1 এবং অন্য একটি বস্তুর যদি ভরবেগ হয় m2u2 প্রাথমিক ভরবেগ, সেটা হচ্ছে কিন্তু পরবর্তী যে অন্তিম ভরবেগ হবে m1v1 প্লাস m2v2 তার সঙ্গে সমান হবে। আজকে এই পর্যন্তই রাখা হলো, যেখানে আমরা নিউটনের তিনটি গতিসূত্র এবং ইম্পালসিভ ফোর্স এবং রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের বেসিক ফান্ডা সম্পর্কে ডিটেলসে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের মতো এবারও লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে, এবং বংডেমি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে পরবর্তী যখন ভিডিওগুলি বেরোবে তার যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।